দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো পারিবারিক পেনশনে নয়া নিয়ম। পারিবারিক পেনশনের ক্ষেত্রে নিয়মে বদল আনছে কেন্দ্রীয় সরকার। দাম্পত্য কলহের ক্ষেত্রে পারিবারিক পেনশনের জন্য একজন মহিলা কর্মচারী তার স্বামীর পরিবর্তে সন্তানকে মনোনীত করতে পারবেন। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, কোনো মহিলা কর্মীর পারিবারিক সমস্যা এবং দাম্পত্য কলহের ক্ষেত্রে যদি তিনি মনে করেন পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্বামীর থেকে সন্তানদের প্রাধান্য দেবেন, তা তিনি করতে পারেন। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন বিধি 50-এর ক্ষেত্রে একজন সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর পরে পারিবারিক পেনশনের অনুমতি দেয়। ওই কর্মীর যদি স্ত্রী বা স্বামী জীবিত থাকেন তাহলে প্রথমে স্বামী অথবা স্ত্রীকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়। মৃত সরকারি কর্মী অথবা পেনশনভোগী পত্নী পারিবারিক পেনশনের জন্য বিবেচিত না হলে সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী মৃত্যুর পর পরিবারের অন্যান্য সদস্যরা পারিবারিক পেনশনের সুবিধা পান। পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ এখন এই নিয়ম সংশোধন করে একজন মহিলা কর্মীকে পারিবারিক পেনশনের জন্য তার স্বামী ছাড়াও সন্তান অথবা সন্তানদের সুবিধা দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। যেসব ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের আবেদন বা দাম্পত্য কলহের মামলা চলছে এবং নারী সুরক্ষা আইনে আবেদন করেছেন, সেই ক্ষেত্রে এই বিশেষ সুবিধা মিলবে। পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, কোনো মহিলা সরকারি কর্মী অথবা মহিলা পেনশনভোগীর বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া আদালতে বিচারাধীন থাকলে বা তিনি স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসার মামলা দায়ের করে তিনি তার মৃত্যুর পরে তার যোগ্য সন্তান অথবা সন্তানদের পারিবারিক পেনশন দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। যোগ্য নন রাহুল প্রিয়াঙ্কা। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে কংগ্রেসের 3 নেতা আমন্ত্রণ পেয়েছেন। সেই তালিকায় নাম নেই রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর। গান্ধী পরিবারের 3 সদস্যের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন শুধুমাত্র সোনিয়া গান্ধী। সোনিয়া ছাড়াও উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার বৃহত্তর দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে, কিন্তু কংগ্রেসের একেবারে শীর্ষস্থানের নেতা হওয়া সত্ত্বেও রাহুল বা প্রিয়াঙ্কাকে কেন আমন্ত্রণ জানানো হলো না? প্রশ্ন তুলে হইচই বাজাচ্ছে বিরোধীদের একাংশ। প্রশ্ন উঠছে, ইচ্ছাকৃতভাবেই কি রাহুল প্রিয়াঙ্কাকে ওই মহাযজ্ঞ থেকে ব্যর্থ রাখা হচ্ছে? সেই অভিযোগ নাকচ করে দিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বক্তব্য, যে শর্তে রাজনৈতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই শর্তে আমন্ত্রণ পাওয়ার যোগ্যই নন রাহুল প্রিয়াঙ্কা। ট্রাস্ট সূত্রের খবর, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে শুধুমাত্র স্বীকৃত প্রথম সারির রাজনৈতিক দলের সভাপতি এবং লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাদের। এর বাইরে যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন তারা আমন্ত্রণ পাচ্ছেন। সেই শর্ত অনুযায়ী আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সভাপতি খার্গে। সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটির প্রধান হিসেবে। অধীর চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে। রাহুল বা প্রিয়াঙ্কা এই শর্ত অনুযায়ী যোগ্য নন। ট্রাস্টের অন্যতম নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার স্পষ্ট বলছেন, যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ছিলেন তারা একটু সুবিধা পেতে পারেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে সচিবেরা 540 চাকরির ইঙ্গিতে জল্পনা চরমে। রাজ্য প্রশাসনের 3টি থিওরি ঘুরে বেড়াচ্ছে। 3টি থিওরিতেই জড়িয়ে যাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার কৌশল। কেমন থিওরি? প্রশাসনের আঁতুড়ঘর তথা মহাকরণে কানপাতলি শোনা যাচ্ছে সরকারের প্রায় ডজনখানেক আইএএস আমলা অনেকটা নিজেদের ইচ্ছে মতো অবস্থান থেকেই সরকারি কাজকর্ম চালাচ্ছেন। এই যদি প্রথম থিওরি হয়, দ্বিতীয় আরেকটি মহল বলছে মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আইএএস আমলাদের সঙ্গে একযোগে হাত মিলিয়েছেন বরিষ্ঠ কয়েকজন টিসিএস আমলাও। একইভাবে তৃতীয় আরেকটি বক্তব্য এমন যে মুখ্যমন্ত্রী সব জেনে শুনেও চুপ হয়ে আছেন কেন? হঠাৎ এই প্রসঙ্গের কী মানে? উত্তর নানাভাবে দেওয়া যায়, তবে মহাকরণ চত্বরে প্রতিটি সরকারি দপ্তরের প্রধান সচিব
বা সচিবদের ঘরে গেলেই জানা যাবে প্রায় সকলের কাছেই সরকারি চাকরির নানা ফাইল আটকে আছে। সরকারের পঞ্চায়েত দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে প্রায় 540টি পদ শূন্য হয়ে পড়ে আছে। শূন্য হয়ে পড়ে থাকার চেয়েও লজ্জাঙ্কর বিষয় হলো এই চাকরিগুলো নিয়ে রাজ্যের বর্তমান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বহু মাস আগে সাংবাদিক সম্মেলন করে ফলাও করে প্রচারে এনেছিলেন। তার চেয়েও লজ্জার বিষয় হলো যে 540টি পদের কথা বলা হচ্ছে সেইগুলি পরীক্ষা 2022 সালের 6 নভেম্বর এবং 24 ডিসেম্বর যথাক্রমে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এত মাস আগে হয়ে যাওয়া পরীক্ষার পরেও ঠিক কোন অজানা কারণে এখনও চাকরিগুলো ছাড়া হয়নি তা বোঝা মুশকিল। আর এখানেই যত গণ্ডগোল। সংশ্লিষ্ট মহল বলছে এই বিষয়গুলো ইচ্ছে করেই করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে প্রশাসনের একটি মহল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার গোপন খেলায় মেতেছে। শাসক দলের 2-3 জন বড় মাপের নেতা নেত্রীর ইন্ধনে এমনটা হচ্ছে বলে নিয়মিত গুঞ্জন শোনা যাচ্ছে। 2021 সালের 7 ডিসেম্বর টিপিএসসি একটি বিজ্ঞাপন জারি করেছিল। তাতে বলা হয়েছিল 2 জন সিডিপিও নেওয়া হবে। একই বিজ্ঞাপনে বলা হয়েছিল 400 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নেওয়া হবে। ওই বিজ্ঞাপনটি 2022 সালের মে মাসে এডেন্ডাম হিসেবে পুনরায় প্রকাশিত হয়েছিল। 2022 সালের 6 মে 400 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার এবং 2 জন সিডিপিওর জন্য টিপিএসসি প্রিলিমস পরীক্ষা নেওয়া হয়েছিল। ওই পদগুলোর জন্য প্রায় 10,000-এর উপরে বেকাররা আবেদন করে পরীক্ষাতে বসেছিল। প্রিলিমসের পরে প্রায় 7 মাসের মাথায় মেন্স পরীক্ষাটি আয়োজিত হয়েছিল। সেটাও হয়ে গিয়েছে আজ 7 মাস। এখন পর্যন্ত এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেনি টিপিএসসি। এখানেই শেষ নয়, ঠিক একইভাবে টিপিএসসির মাধ্যমে 119 জন আইসিডিএস সুপারভাইজার এবং 21 জন সিডিপিও নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের সেই ঘোষণার বেকাররা দারুণ খুশি হন। টিপিএসসির ওই বিজ্ঞাপনের পর 2022 সালের 24 ডিসেম্বর সিডিপিও এবং আইসিডিএসের প্রিলিমস শেষ হয়েছিল। মেইন শেষ হয় 2023 সালের 17 ডিসেম্বর। এখনও পর্যন্ত এই পরীক্ষারও ফলাফল প্রকাশিত হয়নি। শুধু দুটি ভিন্ন দপ্তরের 540টি শূন্য পদের উদাহরণ এখানে মেলে ধরা হলো। প্রতিটি সরকারি দপ্তরেই এমন নানা ঘটনাবলী পাহাড়ের মতো জমছে। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, পর্যটন দপ্তর, খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন সরকারি সংস্থা এবং সংগঠনে চাকরির ফাইল থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ পলিসিজনিত ফাইল জমেই চলেছে। আমলারা বিষয়গুলো নিয়ে সময় ব্যয় করতে নারাজ। শুধু তাই নয়, দপ্তরের মন্ত্রী অধিকাংশ ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী স্বয়ং তার কাছে এই বিষয়গুলো কয়েকদিন পরপর তুলে ধরতেও তাদের আপত্তি। অন্যদিকে কথা হলো, সরকার যখন সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীদের দিয়েই এমন সব চাকরির প্রকাশ্য ঘোষণা করেন, তখন ঠিক কী কারণে এগুলোর বাস্তবে রূপ নিতে বছরের বেশি সময় লাগে? কী এমন চাকরি এগুলো যে 2022 সালের মে মাসে পরীক্ষা এবং 2022 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও 2023 সালের জানুয়ারি মাসে চাকরির ফলাফল ঘোষণা করা যায় না? দপ্তরে দপ্তরে কি সচিব, প্রধান সচিব, সচিব বা অধিকর্তা স্তরের রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার খেলা চলছে? এই প্রশ্নগুলি এখনও মহাকরণ ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। সোজা সাপটা কিসের গুঞ্জন? রাজ্য রাজনীতিতে রামনগর বিধানসভা কেন্দ্রটি কি এবার বাড়তি গুরুত্ব পেতে চলেছে? রামনগর বিধানসভা কেন্দ্রকে ঘিরেই কি রাজ্য রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হতে যাচ্ছে? সম্প্রতি রামনগর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক প্রয়াত হয়েছেন। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন এই রামনগর কেন্দ্রে তার বিকল্প কোনো নেতার নাম উঠে আসেনি। কিন্তু সম্প্রতি তার মৃত্যুতে বিধানসভা কেন্দ্রটি খালি হওয়া এবং সাথে সাথে রাজ্য বিজেপির কমিটিতে ব্যাপক পরিবর্তনের পর কিন্তু গুঞ্জনের শেষ নেই। 2018 সালে বিজেপির ক্ষমতায় আসার পর কিন্তু রামনগরের মানুষ চেয়েছিলেন বিধায়ক সুরজিৎ দত্তকে মন্ত্রী করা হোক, কিন্তু তাকে আর মন্ত্রী করা হয়নি। 2023 সালেও তাকে মন্ত্রী করার দাবি থাকলেও তিনি মন্ত্রী হতে পারেননি। কিন্তু এখনও শোনা যাচ্ছে রামনগর কেন্দ্র নাকি রাজ্য রাজনীতিতে বাড়তি গুরুত্ব পেতে চলেছে। রাজনীতিতে আলোচনা প্রচুর হয়, গুঞ্জনেরও অভাব নেই। আর এটাও ঠিক যে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তাই রামনগর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে রাজনীতিতে নতুন কোনো ঘটনা ঘটতেও পারে।
শোনা যাচ্ছে সম্প্রতি রাজ্য বিজেপির নতুন কমিটি গঠন এবং বিভিন্ন মোর্চার সভাপতিদের নাম ঘোষণার পর এখন নাকি শাসক দলের অন্দরে অন্যতম আলোচনা রামনগর কেন্দ্র এবং লোকসভা দুটি আসনে প্রার্থী। বিজেপি নিশ্চিত দেশে মোদী সরকারই ফিরছে। সুতরাং মোদী সরকার যখন তৃতীয়বার ক্ষমতায় ফিরছে তখন রাজ্যের দুইটি আসন নিশ্চিত। কিন্তু এই অবস্থায় হঠাৎ নাকি আলোচনায় চলে এসেছে রামনগর বিধানসভা কেন্দ্র। রামনগর বিধানসভা কেন্দ্রটি নাকি এখন রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচনার কেন্দ্র। গুঞ্জন রয়েছে যে এই রামনগর বিধানসভায় কেন্দ্রই নাকি রাজ্য রাজনীতিতে নতুন কোনো ঝড় তুলতে পারে। তবে এই গুঞ্জন মিথ্যাও হতে পারে, আবার সত্য হতে পারে। রাজ্যবাসীর কল্যাণে বামফ্রন্টই কাজ করেছে বলেছেন জিতেন্দ্র।